হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকারি ডায়েরিজের সিজন 2 এর 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, অনেকেই এই সিজনটার জন্য বারবার বলছিলে, তাই ভাবলাম আর দেরি না করে নিয়েই আসি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো এপিসোডের শুরুতেই আমরা প্লেজার ডিস্ট্রিক্টের কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাই, আর আমাদের জানানো হয় যে মাও মাও ভার্ডিগ্রেস হাউসের মালকিন ওর দিদার কাছে কিছু জিনিস অর্ডার করে। আর এই অর্ডারটা পেয়ে দিদা তো মহা খুশি, কারণ মাও মাওয়ের অর্ডারগুলো ছিল বেশ বড়সড়, আর তাতে দিদার ব্যবসাও একদম জমে উঠেছিল। তাই তিনি তাড়াতাড়ি তার কর্মচারীকে জিনিসগুলো গুছিয়ে রিয়ার প্যালেসে মা মাওয়ের কাছে পাঠিয়ে দিতে বলেন। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি জিনশি আর গাওশুনকে রিয়ার প্যালেসের করিডোরে কথা বলতে। জিনশি বেশ চিন্তিত হয়ে গাওশুনকে বলছিল গার্ডেন পার্টির পর থেকে মাস্টার শিশু বেশিরভাগ পরিচারিকাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। এর ফলে অন্য কনসার্টদের জন্য নিজেদের সম্মান বজায় রাখাটা বেশ কঠিন হয়ে পড়বে। আসলে এই রিয়ার প্যালেসে এই ক্ষমতার ভারসাম্যটা যে কি পরিমাণ জরুরি সেটা একমাত্র জিনশিই জানে, আর এই ব্যাপারগুলো নিয়েও বেশ টেনশনেও থাকে। কিছুক্ষণ পর জিনশি লেডি লোলানের সাথে দেখা করে আর তাকে সৌজন্যমূলক অভিবাদন জানায়। এর পরের সিনেই আমরা দেখি লেডি গিয়োকুয়ো জিনশিকে দেখে মুচকি মুচকি হাসছেন, আর ওকে মজা করে বলছেন, কি ব্যাপার, মনে হচ্ছে যেন তুমি আমাদের মাও মাওকে খুঁজছো, তাই না? অ্যান্ড ভাই, এই কথা শুনে জিনশি তো একদম চমকে গিয়ে লজ্জা পেয়ে যায়, লিটারালি ওখান থেকে একরকম পালিয়েই বাঁচে। লেডি গিয়োকুয়ো ওদের এই মিষ্টি খুনছুটি দেখে হাসতে থাকেন। তিনি তো ভালোভাবেই জানেন যে জিনশি মনে মনে মাও মাওকে কতটা পছন্দ করে। এখন প্রশ্ন হলো, মাও মাও কোথায়? ওয়েল, জিনশি ফাইনালি ওকে খুঁজে বের করে আর দেখে যে ও পারফিউম বানাচ্ছে। মাও মাও তাকে জানায় যে ও পারফিউম বানানোর জন্য একটা ডিস্টিলেশন ইকুইপমেন্ট ব্যবহার করছে, যেটা সে অফিসের জিনিসপত্র পরিষ্কার করার সময় খুঁজে পেয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, ও কিন্তু আগের পার্টির সেই নীল গোলাপগুলোই ব্যবহার করছে। জিনশি গন্ধটা শুকেই বলে, বাপরে, এর গন্ধ তো সাংঘাতিক তীব্র। তখনই মাও মাও একটা ইন্টারেস্টিং কথা বলে, জানেন, কিছু পারফিউম অয়েল কিন্তু প্রেগন্যান্সি রুখতেও সাহায্য করে। জিনশি তো এটা শুনেই চিন্তায় পড়ে যায়। সে বলে, তাহলে কি রিয়ার প্যালেসে ব্যবহৃত পারফিউমগুলো ব্যবহার করা উচিত নয়? মাও মাও তাকে আশ্বস্ত করে বলে, না না, ওগুলো অতটা স্ট্রং নয়, তাই ওগুলো থেকে কোনো সমস্যা হবে না। এই কথা বলার সময় মাও মাও মনে মনে ভাবে যে লেডি গিয়োকুয়োর প্রেগন্যান্সির খবরটা সে এখনই কাউকে বলতে পারবে না, এটা একটা সিক্রেট। এরপর জিনশি একটা বোতলের দিকে ইশারা করলে মাও মাও তাকে জানায় যে সে অ্যালকোহল ডিস্টিল করছে। অ্যান্ড গ্যাস হোয়াট, সে একটুখানি অ্যালকোহল জিনশিকে টেস্ট করতেও দেয়। জিনশি তো অবাক, এটা তো সাংঘাতিক স্ট্রং। মাও মাও তখন বলে, জেড প্যাভিলিয়ন, যেখানে ছোট্ট রাজকুমারী থাকে, সেই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে। এরপর সে একটা কাপড়ে সেই অ্যালকোহল স্প্রে করে একটা জিনিস ঝটপট পরিষ্কার করে দেখায়, আর বলে এটা দিয়ে জিনিসপত্র পরিষ্কার করার পাশাপাশি অন্য অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। জিনশি তো পুরো ইমপ্রেসড হয়ে যায়, তুমি সত্যি অনেক কিছু জানো মামা। অ্যান্ড সাডেনলি দিদার পাঠানো সেই পার্সেলটা সেখানে এসে পৌঁছায়। পার্সেলটা এতটাই ভারী ছিল যে দুজন লোক মিলে সেটাকে বয়ে এনেছিল। আর সেখানে থাকা ডাক্তার মুখ ফুসকে বলেই ফেলেন যে এটা হয়তো লেডি গিয়োকুয়োর হতে চলা বাচ্চার জন্য। এই কথা শুনে মাও মাও পরিস্থিতি সামলাতে যা বলল, শুনলে তুমিও হাসবে। ও চেঁচিয়ে বলে ওঠে, ওতে আমার আন্ডারগার্মেন্টস আছে। আর এটা বলেই সে জিনশিকে পার্সেলটা খুলতে বাধা দেয়। জিনশি এ কথা শুনে একদম চুপ, আর কিছুটা লজ্জাও পায়। কিন্তু জিনশির অ্যাসিস্ট্যান্ট গাওশুন তো ছাড়ার পাত্র না, সে সোজা প্রশ্ন করে বসে, এমন কি আন্ডারগার্মেন্টস যা তোলার জন্য দুজন লোকের প্রয়োজন হয়? মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। গাওশুনের এই এক কথাতেই মাও মাওয়ের চালাকি ধরা পড়ে যায়। তখন সে আসল সত্যিটা জানায়। সে বলে, ইনার প্যালেসের একটা বড় সমস্যা আছে। এখানকার বেশিরভাগ পরিচারিকাই ভার্জিন, আর পুরুষদের সঙ্গ দেওয়ার বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তাই যখন সম্রাট তাদের পছন্দ করেন তখন তারা অনেক ভুল করে বসে, যা তাদের জন্য খারাপ হয়। তাই তাদের পারফরমেন্স ভালো করার জন্য এই বইগুলো আনা হয়েছে, যাতে তারা পড়ে সবকিছু বুঝতে পারে। পার্সেলটার ভেতরে ছিল ছবি দেওয়া কিছু বই। তোমরা এটাকে এক প্রকার মানহুয়া বলতে পারো। এদিকে গাওশুন বইগুলো খুব মন দিয়ে দেখছিল, আর তাকে এত মন দিয়ে বই দেখতে মাও মামের তো টেনশন শুরু। ও মনে মনে ভাবছে, এই লোকটা তো এক নম্বরে লুইচ্ছে দেখছি, কি মন দিয়ে পড়ছে। জিনশি বইগুলো দেখে বলে, আচ্ছা তাহলে তুমি ওদের এই বইগুলো দেবে? এগুলো তো সেই পুরনো বইগুলোই, তাই না? মাও মাও মনে মনে ভাবে, যাক বাবা, আমি তো এটা মেডিকেল অফিসে পাঠিয়েছিলাম যাতে হং ইয়াং এই ব্যাপারে জানতে না পারে। সে জিনশিকে বলে, এই
অর্ডারটা আসলে সম্রাটের জন্য দেওয়া হয়েছিল, কারণ ওনার পড়ার শখ আছে। আমি একটু বেশি অর্ডার করেছিলাম যাতে এর মার্কেটিং আরো বাড়ানো যায়, কিন্তু মনে হচ্ছে আমি ভুল সময় বেছে নিয়েছি। গাও শুন বইগুলোর কাগজের কোয়ালিটি দেখে বলে, বাহ কি দারুণ কোয়ালিটির কাগজ। মাও মাও ব্যাখ্যা করে এই বইগুলো তাদের জন্য যারা পড়তে জানে না, যাতে তারা ছবি দেখে আনন্দ পেতে পারে আর শিখতে পারে। এগুলো মেটাল প্লেট দিয়ে প্রিন্ট করা হয়। এরপর গাও শুন মজা করে জিনসিকে বলে, আপনার যদি এটা পছন্দ হয়েই থাকে তাহলে একটা কপি চুপি চুপি রেখে দিন না মাস্টার জিনসি। জিনসি তো লজ্জা পেয়ে যায় আর বলে, আরে না না, আমি ওরকম কিছু ভাবছিলাম না। আচ্ছা ঠিক আছে, তোমায় মাফ করলাম, কিন্তু দোকানের নামটা বলো। মামা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হেসে দোকানের নাম বলে দেয়। গাও শুন তখন বইগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলে, আমার মনে হয় এই আইটেমগুলোকে সেন্সর করার দরকার হতে পারে, যাতে কন্টেন্ট সব ধরনের দর্শকের জন্য উপযুক্ত হয়। মাও মাও তখন ভাবে বেচারি দিদা কত কষ্ট করে এগুলো পাঠিয়েছিল। এরপর শাওলানের কাছ থেকে মাও মাও একটা পপুলার নভেলের কথা জানতে পারে। মাও মাও মনে মনে ভাবে, যদি শাওলানের মতো বোকা মেয়ে এই নভেলের ব্যাপারে জানে তাহলে নভেলটা নিশ্চয় খুব জনপ্রিয়, কারণ শাওলানা যখন এর কথা বলছে। পরে কাজ করার সময় মাও মাও জিট প্যাভিলিয়নে সেই নভেলটা খুঁজে পায়। নভেলটা পড়ে সে বুঝতে পারে যে এটা সত্যিই খুব জনপ্রিয়। হঠাৎ সে নভেলের ভেতরে একটা বুকমার্ক দেখতে পায়, যেটা সে জিনসিকে দিয়েছিল। অ্যান্ড সাডেনলি মাও মাওয়ের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে ভাবে, তার মানে এগুলো জিনসি সামার তরফ থেকে সবার জন্য উপহার। হয়তো এর 100টা কপি বানানো হয়েছে আর জিনসি এর জন্য অনুরোধ করেছিল। আচ্ছা, তাহলে জিনসি সামা আমাকে সাহায্য করার জন্য এই প্ল্যানটা করেছে। যাই হোক, আমি আমার কমিশন তো ঠিকই নেব। তবে মাও মাও একটা বিষয় নিয়ে দ্বিধায় ছিল। সে ভাবছিল, এরকম অ্যাডাল্ট জিনিস মানে আগে সেই ছবিওয়ালা বইগুলো কনসার্টদের মধ্যে বিলি করার পেছনে আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত কারণ আছে। কিছুক্ষণ পরেই মাও মাও তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে গাও শুন বলেছে ওই নভেলটার নতুন কপি তৈরি করা হবে এবং সেগুলো আবার বিলি করতে হবে। মাও মাও তখন পরামর্শ দেয়, এগুলো প্রিন্ট করে বিলি করার চেয়ে বরং আমরা হাতে লিখে কপি করতে পারি। আর তখনই মাও মাওয়ের মাথায় সবটা খেলে যায়। সে মনে মনে ভাবে, জিনসি সামার এই আইডিয়ার ফলে অনেকেই পড়তে শিখে যাবে, আর দ্বিতীয়ত এই নভেলটা এমনিতেও খুব জনপ্রিয়, তাই সবাই আগ্রহ নিয়ে পড়বে। তার মনে পড়ে যায় যখন সে জিনসির পরিচারিকা ছিল, তখন জিনসি তাকে জিজ্ঞেস করেছিল যে পরিচারিকাদের মধ্যে শিক্ষার হার কিভাবে বাড়ানো যায়। জিনসি আসলে তার সেই পুরনো কথাটা রেখেছিল। এর পরের সিনে শাওলান মাও মাওকে বলে, আমার পড়তে শিখতেই হবে, কারণ আমার এক বন্ধু আমাকে নভেলটা পড়ে শোনাতে শোনাতে অসুস্থ হয়ে গেছে, ওর গলাটাই ভেঙে গেছে, আর তুমি তো আমার জন্য এটা পড়তে পারবে না, কারণ সেটা অ্যালাউড না। এরপর মাও মাও শাওলানকে দেখায় যে কিভাবে লিখতে হয়, আর নতুন কিছু শিখতে পেরে শাওলান যে কি খুশি হয়েছিল। পরের দিন সকালে মাও মাও রাজকুমারী লিংলির সাথে খেলছিল। লেডি গিয়োকুয়ো মাও মাও আর হোংনিয়াংকে রাজকুমারী লিংলিকে নিয়ে বাইরে একটু ঘুরিয়ে আনতে বলেন, আর সাথে এটাও বলেন যে মাও মাও যেন নিজের জ্ঞান থেকে লিংলিকেও কিছু শেখায়, কারণ বিয়ের পর ওকে হয়তো দেশ ছেড়ে বাইরেও যেতে হতে পারে। মাও মাও লেডি গিয়োকুয়োকে আশ্বাস দেয় যে সে লিংলির খুব যত্ন নেবে এবং তাকে বিষ ও ভেষজ ঔষধি সম্পর্কেও শেখাবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি তারা রাজকুমারীকে নিয়ে হাঁটতে বেরোলে রাজকুমারী লিংলি একটা বিড়াল দেখেই সেটার পেছনে দৌড়াতে শুরু করে। মাও মাও বিড়ালটাকে ধরার চেষ্টা করে, কিন্তু বিড়ালটা ফসকে গিয়ে সোজা লিংলির দিকে লাফ দেয়। ঠিক তখনই অন্য দিক থেকে শিশুই নামের একটি মেয়ে এসে জাস্ট এক চান্সেই বিড়ালটাকে ধরে ফেলে আর বলে, তোমার হয়তো এটাই চাই। মাও মাও বিড়ালটাকে নিয়ে তাকে ধন্যবাদ জানায়। শিশুই বলে, মনে হচ্ছে ওটা ক্ষুধার্ত, এখন তুমি সামলে নাও। এই বলে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। লিংলি বিড়ালটাকে পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু মাও মাও বলে, এটা এখন খুব নোংরা, আমি তোমাকে এখন দিতে পারবো না। এরপর সে বিড়ালটাকে নিয়ে সোজা চিকিৎসকের কাছে চলে আসে। চিকিৎসক বিড়ালটাকে দেখে খুব খুশি হন এবং তার বসার জন্য একটা নরম কম্বল এনে দেন। মাও মাও তাকে পরিষ্কার করতে শুরু করে আর দুধ খাওয়ায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জেট প্যাভিলিয়নে মাও মাও সম্রাটের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। সম্রাট তখন বলেন, বাহ মাও মাও, তুমি তো খুব ভালো কাজ করেছো, লিংলি এই বিড়ালটার সাথেই খেলতে চায়। তিনি আরো বলেন, যতদিন না বিড়ালটা পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন তুমি এর খেয়াল রাখো, আর যেহেতু এই বিড়ালটা তোমার নামের সাথে খুব মেলে তাই আমি এর নাম রাখছি মাও মাও। এই কথা শুনে আসল মাও মাও এর রিয়াকশনটা ছিল দেখার মতো, মানে কিসের সাথে কি। এর কিছুদিন পরে জিনসি আবার আসে এবং বিড়ালটাকে কোলে তুলে নেয়। মাও মাও ভাবে যে জিনসি আবার তাকে বিরক্ত করতে এসেছে, তাই সে তার জন্য স্ন্যাক্স আনতে চলে যায়। ফিরে এসে সে দেখে জিনসি বিড়ালটার দিকে তাকিয়ে আছে। মাও মাও তখন বিড়াল প্রেমীদের মনস্তত্ত্ব ব্যাখ্যা করে বলে, উদাহরণ হিসেবে একজন বিড়াল প্রেমীর দৃষ্টিকোণ থেকে ভাবুন তো, আপনি জানেন না ওরা কি ভাবছে, আপনার শুধু ওদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপর
তারপর ওদের স্পর্শ করতে ইচ্ছে করে। ওরা হয়তো উদাসীন থাকে, কিন্তু ভালোবাসা তখনই দেখায় যখন আপনি ওদের খেতে দেন। এই পয়েন্টে এসেই মানুষ প্রায়ই হার মেনে যায়। জিনসি মাউমাউয়ের কথা শুনতে শুনতে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, এন্ড সাডেনলি সে বিড়ালটাকে চুমু খায়। তার তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল জিনসি এমনভাবে তাকিয়েছিল যেন সে বিড়ালটাকে না, বরং তুমি বুঝতেই পারছো। আর এই সিন দেখে মাউমাউয়ের অবস্থা তো পুরো কাহিল। বেচারি কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। এরপর আমাদের জানানো হয় যে বিড়ালের বাচ্চাটার আসার রহস্যটা রহস্যই থেকে যায়। শুধু এইটুকু ঠিক হয় যে বিড়ালটা রাজমহলের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল। পরে সম্রাট নিজে ওই বিড়ালটাকে ইঁদুর শিকারী উপাধি দেন এবং তাকে মেডিকেল স্টোর থেকে ইঁদুর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়। অ্যান্ড গ্যাস হোয়াট, সম্রাট বিড়ালটার নাম রাখেন মাউমাউ। এরই মধ্যে দুজন পরিচারিকা কথা বলছিল যে খুব শীঘ্রই রাজসভায় ক্যারাভ্যান আসতে চলেছে। মাউমাউ ভাবে কারা আসছে আবার। এরপর সিন বদলায় এবং আমরা দুটি মেয়েকে একটা ঘোড়ার গাড়িতে করে আসতে দেখি। সম্ভবত ওরাই সেই নতুন গ্যাস, কিন্তু ওরা কারা, কেন আসছে? অ্যান্ড ফাইনালি এই সাসপেন্সের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।